সারাক্ষণ তুই যে বাসায় বসে বসে আমাদের টাকা খেয়ে যাচ্ছিস, তোর কি একটু লজ্জা শরম হয় না? কেন আম্মু, আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তোর মতো ছেলে সংসারের হাল ধরে, আর তুই কি না এখনো বাবার ডলারে বসে বসে খেতে তোর কি লজ্জা করে না একটু? বাবা, আমি তো চাকরির চেষ্টা করতেছি। তাছাড়া আমার তো পরীক্ষার এখনও 4-5 মাস বাকি। এরপর তো চাকরি হয়ে যাবে। তোর চাকরি করা ডলারে আমরা দুজন কখনো খেতে পারবো কিনা জানি না, ভাগ্য ভালো আমি একটা ছোটখাটো চাকরি করি, নয়তো আমাদের তো না খেয়ে মারা যেতে হতো। আমাকে কয়েকটা মাস সময় তো দিবে? তোকে আর কোনো সময় দেওয়া যাবে না। হয় তুই পরিবারকে ডলার দিয়ে সাহায্য করবি, নয়তো তোর খাওয়া আমি বন্ধ করে দিব। ঠিক আছে, আমি একটা কিছু করতেছি এই মাসের মধ্যেই। এদিকে আকাশ বসে আছে। আপনাদের তো আকাশের ব্যাপারে এখনও তেমন কিছুই বলা হয়নি। গল্পের নাম দেখে আপনারা অনেকটা বুঝতে পেরেছেন গল্পের কাহিনী কী রকম। তাহলে চলুন বাকি কাহিনী শুরু করি। রাতে আকাশ একটা পুরনো বাড়িতে আসে। ওখানে কম্পিউটারের সামনে বসে পড়ে। তারপর 3 ঘন্টা ধরে কিছু কাজ করতে থাকে। এবার শুধু ওদের রিপ্লাইয়ের অপেক্ষা করতেছে। 30 মিনিট পরে। ওয়েলকাম। তা বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার কোনো সাহায্য লাগবে না। আপনাদের কোনো সাহায্য লাগবে কি না সেটা আমাকে বলুন। তুমি কে আর কি চাও? আমিও আপনাদের মতোই সাধারণ ছেলে। আপনারা যেসব ভিডিও আপলোড করেন সেসব ভিডিও কাজ অনেক পুরনো। তুমি কি করে জানো? আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি, এটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়? তাছাড়া আপনাদের সাথে চাইলেই তো যে কেউ কন্ট্যাক্ট করতে পারবে, সেসব আপনারা জানেন। এখন কি চাও তুমি? আপনাদের সাথে কাজ করতে চাই, একসাথে বসে। তুমি কি জানো আমরা এখন কোথায় আছি? একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কেই দেখতে পারবেন আপনাদের লোকেশন। একটু পরে ডেভিল সে লিঙ্কে ক্লিক করে। নিজের লোকেশন দেখে অবাক হয়। তুই কি করে আমার লোকেশন জানলি? আমি আরও অনেক কিছু জানি। তোর সাথে আমি দেখা করতে চাই। ঠিক আছে, আমি তাহলে তোমার আস্তানায় আসতেছি। ঠিক আছে, আয় তাহলে। ওই রাতেই আকাশ রওনা দেয় ওদের আস্তানায়। ওখানে আকাশ পৌঁছাতেই ওরা প্রশ্ন শুরু করে দেয়। কে রে তুই? এখানে ডেভিল আছে কি? আছে। ওনাকে এসে বলো একে এসেছে দেখা করার জন্য। একে কে? তুই আদার ব্যাপারে জাহাজের খবর শুনে কি করবি? তোকে যা বলছি তা কর। ঠিক আছে, অপেক্ষা কর, জিজ্ঞাসা করে আসতেছি। কিছুক্ষণ পরে লোকটা ডেভিলের কাছে আসে। সবাই এসেই বস, একে নামে একটা ছেলে এসেছে। ভিতরে নিয়ে আয়। জি বস। লোকটা বাহিরে এসে আকাশকে নিয়ে ভেতরে আসে। তুই যে একে তা আমি বিশ্বাস করব কিভাবে? কি করলে বিশেষ হবে? এখানে একটা ব্যাংক আছে, ওই ব্যাংক আমার অ্যাকাউন্ট আছে। তুই যদি বলতে পারিস ওখানে কত ডলার আছে তাহলে মেনে নেব। 10 মিনিট সময় দাও। কি বলিস? মাত্র 10 মিনিট লাগবে তোর? তেমনই সময় লাগবে। এরপর ওদের কম্পিউটার নিয়ে কাজ করতে বসে যায়। 9 মিনিটের মধ্যে ডেভিলের অ্যাকাউন্ট বের করে। কত ডলার আছে সেটাও ডেভিলকে বলে দেয়। এখন ডলারগুলো কি এখানে রেখে দেবো নাকি আমি নিয়ে যাব? তুই তো আসলে একটা জিনিয়াস। তা কাজ করবি আমার এখানে? আপনি তো এই আমেরিকার সবচেয়ে বড় হ্যাকার। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই সবচেয়ে বড় হ্যাকার। কি যে বলেন! সত্যি বলছি, আমার এখানে যতজন লোক আছে তারা কেউ চাইলেও আমার অ্যাকাউন্ট তো দূরের কথা, কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট সেটাও খুঁজে পাবে না। কিন্তু তুই তো অনেক কিছুই জানিস। তাছাড়া ওরাও অনেক বড় বড় হ্যাকার, কিন্তু তুই মনে হয় আমার থেকে বড় হ্যাকার। আমি ছোটকাল থেকে এই কাজ করে আসছি। কাজ করবি আমার হয়ে? আমি কেন তোমার হয়ে কাজ করব বলো? তুই আমার হয়ে যত বেআইনি কাজ করবি তোর কোনো রিস্ক থাকবে না। এমনি তো আমাকে যে ধরবে এরকম কোনো হ্যাকার এখনও তৈরি হয়নি। যদি আমি খুঁজে বের করতে পারি। আচ্ছা, আমি কোন জায়গা থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করেছি যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি স্বীকার করে নেব। আচ্ছা তুই তাহলে যা তোর আড্ডায়, বাকিটা তো তোকে তখন জানাবো। আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আজকে আকাশের জুনিয়র যারা আছে ওদের রেজাল্ট দিবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ওখানে থাকা অনেক ছেলেই চিন্তিত হয়ে আছে। আবির, কি হয়েছে রে? আর বলিস না, ওরা নাকি ফেল করবে, সেজন্য ওরা চিন্তিত। এত চিন্তিত হওয়ার কারণ কি আছে? এটার সমাধান তো কয়েকটা মিনিটই করা সম্ভব।
ও কিভাবে? তুই ওদের সাথে কথা বল। ওরা যেসব বিষয়ে ফেল করবে তা জেনে ওইসব বিষয়ে ফাঁস করার জন্য কত ডলার করে দিবে ওরা এখনও ডিল করে নে। কেননা 5 ঘন্টা পরে রেজাল্ট দিবে। রেজাল্টের পরে আর কিছু করা যাবে না। তখন কিছু করতে গেলে বুঝে যাবে সবাই। আমি যাব। যা তাহলে। এদিকে আবির ওদের সাথে কথা বলতে থাকে, কথা বলে ওদের থেকে ডলার নিয়ে আসে। এই নে 10 জন ওরা, সবার একটা করে সাবজেক্ট নিয়ে সমস্যা। একটা সাবজেক্টের জন্য ওরা $50 করে দিয়েছে। এই নিয়ে তোর $50, বাকিটা আমার। এবার আমাকে 30 মিনিট সময় দে, আমি কাজ শেষ করে আসতেছি। এই বলে আকাশ লাইব্রেরিতে যায়। ওখানে ওর ল্যাপটপের বের করে কাজ করতে থাকে। তারপর বাকি 10 জন ছেলের রেজাল্ট পরিবর্তন করে পাশ করিয়ে দেয়। এখন হয়তো ওখানে বলবেন এটা তো অপরাধ হচ্ছে। আসলে ওদের এই বিষয়টা খারাপ হওয়ার পেছনে অন্য একটা কারণ আছে, যে কারণটা আপনাদের জন্য একটা সময় বলবো। এইদিকে রেজাল্ট চেঞ্জ করার পরে আবির, কাজ শেষ। ওদের বল এখন শুধু রেজাল্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে। ঠিক আছে, বলে দিচ্ছি আমি। এইদিকে আবির কিছু ডলার পেল। বাকি ডলার আকাশ ওর বাবার হাতে তুলে দেয়। তুই কি ব্যাংক ছিনতাই করছিস নাকি? এইগুলো কেন করব? তাহলে একদিনে $100 তুই পেলি কি করে? কিভাবে পেয়েছি সেটা জানার দরকার নেই। এখন এই ডলার দিয়ে সংসারের পিছনে খরচ করো। এই বলে ওখান থেকে চলে আসে। 7 দিন পরে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আসার একটু পরে একটা মেয়ে দৌড়ে ভার্সিটিতে ঢুকতে থাকে। আকাশ তখন বের হবে, এমন সময় মেয়েটি এসে আকাশের ওপরে পড়ে। এতে বাকিরা তো তাকিয়ে আছে, সাথে ইরার বান্ধবীগুলো তো অবাক হয়। এখন ভাবছেন ইরাকে। ইরা হলো গল্পের নায়িকা, আর যে মাত্র আকাশের ওপরে পড়েছে সেই হচ্ছে ইরা। নিচে পড়ে যাওয়ার পরে ইরার বান্ধবীরা এসে উঠায়। ইরা, তুই ঠিক আছিস তো? ইরা, চুপ করে আছিস কেন? আগে আমাকে তো সোজা হতে দিবি। তোকে দেখে তো সোজাই মনে হচ্ছে। এই যে আপনাকে বলছি, চোখ কোথায় রেখে চলেন? দেখছেন না একটা মেয়ে দৌড়ে আসতেছে? আপনার তো দেখে সরে যাওয়ার কথা। বুঝলাম না, ওনাকে সবাই টেনে উঠালেন, কিন্তু আমি কি দোষ করলাম? আমাকে তো উঠাবেন। আগে বলুন, আমাকে কেন দেখেও সরে গেলেন না? আমি যদি সরে যেতাম তাহলে তো পিছনে থেকে ওই মোটা ছেলেটার সাথে দেখা খেতেন। সেটা কি ভালো হতো? ঠিক আছে, বুঝলাম। এরপর থেকে এরকম ভুল করবেন না। এবার টেনে তো উঠাবেন। ইরা হাত বাড়িয়ে দেয়। আকাশ হাত ধরে উঠতে যাবে, কিন্তু আকাশ ভারী হওয়াতে ইরা আর ও আকাশের ওপরে এসে পড়ে। উফ, মাগো মাগো মাগো, আমার তো মনে হচ্ছে আমার কোমরটা ভেঙেই গেল। এই ভাঙা কোমর নিয়ে বিয়ে করব কি করে? বিয়ের সাথে কোমরে কি সম্পর্ক? আপনি বিয়ে করেছেন? না তো। বিয়ে না করলে কিভাবে বুঝবেন? তা আপনি বিয়ে না করেও জেনে গেলেন? অনেক কিছু আগে থেকে জানতে হয়। আপনার মতো এরকম হ্যাবলাভাবে থাকলে জীবনটা শেষ। আমি হ্যাবলা হলে আপনি তো অনেকটা শুটকি। আমাকে কি শুটকি মনে হয়? আকাশ এবার উঠে দাঁড়ায়, তারপর ইরাকে কোলে নেয়। এতে ভার্সিটিতে থাকা সবাই তো অবাক হয়। তানু আর ঈশা তো রীতিমতো হাঁ করে আছে। ইরা তো নিজের মুখটা ঢেকে রেখেছে হাত দিয়ে। আকাশ ইরাকে একটু নাড়িয়ে দেখে, তারপর নামিয়ে দেয়। মাত্র 52 কেজি, শুটকি তো মনে হচ্ছে। কি, আপনার কি লজ্জা করে না একটা মেয়েকে কোলে নিয়ে ওর ওজন মাপতে? আপনারা তো জামা সেলাই করতে দর্জির কাছে যে, থাক সামনে আর বললাম না। এটা আর ওটা কি এক হলো? আলাদা বলেই তো শুধু কুলে নিয়েছি, বেশি কথা বললে বাকি মাপটাও নিয়ে নেব। তাছাড়া একটা মানুষকে টেনে তোলার মতো শক্তিও নেই শরীরে, সেখানে আমার সাথে ভাঙ্গা নিতে এসেছে। এটা তো রীতিমতো তোকে অপমান করলো। আপনার সাহস তো কম না। আপনি জানেন আমি কে? আকাশ ইরার আইডি কার্ডের একটা ছবি উঠিয়ে নেয়। সেখানে ইরার পুরো পরিচয় ছিল। ছবি উঠিয়ে নিয়েছি, এখান থেকে জেনে নেব। তাছাড়া আপনারা দুজন তো ওর থেকেও ওজন কম বলে মনে হচ্ছে, নাকি আপনাদেরও ম্যাপে দেখতে হবে? না ভাইয়া, থাক, লাগবে না। তাহলে যাও এবার ক্লাসে। এদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে ক্লাসে এসে ক্লাস করতে থাকে। অনেকটা সময় পরে ওরা আড্ডা দিতে থাকে। এদিকে দুপুরবেলায় ডেভিল আবারও কল দেয়। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? দেখ, আমার হয়ে কাজ কর। তোকে মাসে যা ডলার দিব তা তুই ভাবতে পারবি না। আমি বেআইনি কোনো কাজ করি না। তাছাড়া তুই যে কাজটা করিস সেটা মূলত বেআইনি। সৎ পথে তোকে এতগুলো ডলার কে দিবে বল?
কে দেবে সেটা তো জানি না, তবে এভাবে ডলার আমি রোজগার করব না। দেখ, আমি তোর ভালোর জন্য বলছি। আমি চাইলে তোর ভবিষ্যৎ একদম উজ্জ্বল করে দিতে পারি। পরে পুলিশ এসে আমাকে নিয়ে যাক। দেখ, তোকে যেখানে আমি খুঁজে বের করতে পারছি না সেখানে পুলিশ তোকে কিভাবে বের করবে বল? তা পারবে না জানি, কিন্তু তাও আমি তোর কথায় রাজি না। এদিকে কল কেটে দেয়। আসলে ডেভিল চাচ্ছে আকাশকে দিয়ে মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে সে ডলার নিজের কাছে নিয়ে আসার জন্য, কিন্তু আকাশ এই প্রস্তাবে কোনোভাবেই রাজি না। এখন তাহলে কি করবেন বস? ও কোথায় থাকে? এইগুলো তো মনে হয় আমরা কোনোভাবেই জানতে পারবো না। কি করা যায় এখন? বস ওর চেহারা মিল করে ওকে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করি। ও অনেক চালাক, সেজন্য ওর চেহারা কোনো জায়গায় ঠিক মতো আসেনি। ক্যামেরা ওর চেহারায় আজব এক রকমের আলোর রোশনি দেয়, এর ফলে ওর চেহারা কোনোভাবেই দেখা যায় না। এখন থাকলে উপায় কি বস? ও আমাদের সাথে যোগাযোগ করে কিনা সেটা এখন দেখার বিষয়। ঠিক আছে বস। 3 দিন পরে আকাশ আবারও ভার্সিটিতে আসে। তখন দেখতে পাই ইরা বসে আছে ক্যান্টিনে, সাথে ল্যাপটপে কি যেন দেখতে থাকে। পেছনে ফিরে আকাশ কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি এসব জানো কি করে? কোন সব? যে কোডিং করতেছো আবার বিভিন্ন সাইডে এসে অ্যাটাকও করতেছো? তার আগে এটা বলো, তুমি এগুলোর ব্যাপারে কি করে জানো? আমি কি করে জানি সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কি এসব তোমাকে কে শেখালো? আমি আমার বাবার কাছ থেকে শিখেছি মোটামুটি কিছু কিছু। তোমার বান্ধবীগুলো কোথায়? ওদের আজকে দেখছি না যে। ওরা কোথায় গেছে ঠিক বুঝতেছি না, আজকে আমার রেজাল্ট দিবে, ওটাই মনে হয় দেখতে গেছে। আর তুমি ওদের সাথে না এসে এখানে বসে বসে আমাদের ভার্সিটির ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছো। এরা যদি ভার্সিটির স্যার জানে তাহলে কি হবে বুঝতে পেরেছো? তুমি আবার বলে দিবে নাকি? বলেও কোনো লাভ নেই। কেন, কি হয়েছে? এই যে তোমার যে অবস্থা, এই অবস্থায় কোনো কিছুই তুমি চাইলেও পারবে না, কেননা হ্যাকিং করতে এসে তুমি তো 10%ও পারোনি। তুমি নিজেও তো অনেক কিছুই জানো দেখতেছি। যতটুকু জানি ততটুকু আমার জন্য অনেক বেশি। তা কিছু খাওয়া যাক তাহলে। আমি অপরিচিত কারোর সাথে কিচ্ছু খাই না। আমি তো তোমাকে আমার বেডরুমে নিয়ে আসিনি, এটা ক্যাফে। এখানে কিছু হলে বাকিরা তোমাকে টিকি নিয়ে যাবে তোমার বাসায়। দেখুন, আপনার থেকে আমি কোনো কিছু শিখতে আসিনি। এদিকে আকাশ কিছু বলতে যাবে তখন ওখানে আবির চলে আসে। ওকে দেখে মনে হচ্ছে কেউ ওকে তাড়া করছিল। কি হয়েছে আবির, তোর এই অবস্থা কেন? আমাকে রকি আর রনিরা মারতে এসেছে। ওদের দুজনের এত সাহস হলো কি করে যে তোর গায়ে হাত তুলবে? ওদের তো সাহস নেই সেটা আমি জানি। তাহলে ওরা কারা এরকম করতেছে? ভার্সিটিতে একটা নতুন ছেলে এসেছে, ওর বাবা এই জায়গার ডন। ওর সাথে রকি আর রনি বন্ধুত্ব করেছে, সেজন্য ওর বলে। বুঝতে পেরেছি, চল আগে ওদের বিষয়টা দেখে আসি। এই, আপনি কি এখন মারামারি করবেন? মারামারি না করলে তো ওরা আমার বন্ধুকে মারবে, আমি তো সেটা হতে দিতে পারি না। চলেন আমিও আসি। আপনি কেন আসবেন? আমার মারামারি দেখতে অনেক ভালো লাগে। ঠিক আছে চলুন তাহলে। কিছুক্ষণের মধ্যে ওরা ক্যাব থেকে বের হয়ে মাঠে আসে। এদিকে রকি আর রনি ওরা দুজনেই নতুন একটা ছেলেকে নিয়ে সাথে করে আসে ওদের সাথে। আকাশ আবিরকে দেখে। ওই আকাশ, তুই সরে যা, আবিরকে আমাদের হাতে তুলে দে। ওরা কি মরি নাকি মুয়া যে তুই বললি আর আমি তোর হাতে তুলে দিব? দেখ আকাশ, কাজটা কিন্তু ঠিক করছিস না। ভালো নাকি খারাপ সেটা পরে বুঝে নিব, তার আগে এটা বল, তোরা দুজন হঠাৎ করে এত সাহস পেলি কোথায়? কারণ আমাদের সামনে এখন নতুন একটা বন্ধু হয়েছে, ও চাইলে তো তোদের দুজনকে এখনো শেষ করে দিতে পারে। তাই নাকি? তা দেখি তো কে সে ব্যক্তি। তুই কি সত্যি দেখতে চাস? আমি কি তোর সাথে ফাও পেঁচাল পাড়ার জন্য এখানে এসেছি নাকি? রবি, বন্ধু সামনে আয় তো। এদিকে ওরা সরে গেলে একটা ছেলে গাড়ির ভেতর থেকে বের হয়। এদিকে রবি আকাশকে দেখে অবাক হয়। এ কি তুই? তুই বেঁচে আছিস কি করে? তাহলে আমার বাবাকে মিথ্যে বলেছিল আমাকে? তাহলে তোর জন্য আমি চাকরি হারালাম আজকে তো তোকে আমি। তুই চাকরি হারালি মানে? আমি আগে যেখানে চাকরি করতাম ওখানে ওকে মেরে ফেলেছি বলে আমার চাকরি চলে গিয়েছে। এখনও যেহেতু বেঁচে আছে তখন আমি আবার চাকরিতে ঢুকবো, সেজন্য আজকে ওকে জীবিত ধরে নিয়ে যাব ওই অফিসে, সাথে সবাইকে দেখিয়ে দেব। তাহলে আর দেরি কেন? এরপর শুরু হয় মারামারি। কিছুক্ষণের মধ্যে ওদের রবিকে কিছুটা মেরে আহত করে।
সাথে রকি আর রনিকেও। আবির তুই তাহলে বাসায় যা, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি আমি বাসায়। এইদিকে আবির চলে যায়। ইরা তো আকাশের মারামারি দেখতে থাকে। দেখার পরে ওয়াও, কত সুন্দর করে মারামারি করো। বেশি দাঁত খেলালে তোমাকে কয়েকটা ঘুষি মেরে দেব। আমার কিছু হলে? কিছু হলে কি? আমি কান্না করে দিব। এদিকে আকাশ তো ভেবেছিল ইরা অন্য কিছু বলবে, কিন্তু ইরার এমন কথাই তো আকাশ কিছুটা শকড। তাও নিজেকে সামলে নিয়ে ওখান থেকে চলে আসে রবিকে নিয়ে একটা অফিসের সামনে, যে অফিসের সামনে অনেক সিকিউরিটি ছিল। সিকিউরিটিগুলো আকাশকে অনেক ভালো করে চেনে, সেজন্য ওর আকাশকে কোনোভাবে আর আটকায়নি। রবিকে নিয়ে সরাসরি চলে আসে ওই এজেন্সি প্রধানের কাছে। উনিও আকাশকে এতগুলো মাসের পর দেখে অবাক হয়। এ কি আকাশ, তুমি এখানে, তাও এতগুলো মাস পরে? আমি কেন এসেছি তা পরে বলতেছি, আগে বলুন তো একে চিনতে পারেন কি না? কে এটা? ভালো করে দেখুন। মেরে তো মুখের থুবড়া পাল্টে দিয়েছো। ওখানে থাকা পানি নিয়ে মুখটা ধুয়ে দেয় রবি। এরপর রফিক চৌধুরীর সামনে রবির মুখটা রাখে। দেখুন তো এখন চিনতে পারছেন কি না? এটা তো রবি, কিন্তু ও জীবিত কেন? আমি ওই দিন আপনাকে অনেকবার বলেছি, আপনি তো শুনলেন না আমার কোনো কথা। এখন তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য। এবার আমার চাকরি আবার ফিরিয়ে দেন। তোমার চাকরি ফিরিয়ে দেওয়া তো সম্ভব না। আমি যে কাজ এতদিন দেশের হয়ে করে এসেছি সে কাজটা যদি এখন আমি দেশের বিরুদ্ধে করি তাহলে কি তা ভালো হবে? এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আকাশ রবিকে ছেড়ে দিলে রবি ওখান থেকে চলে যায়। রবি যাওয়ার পরে একটা কথা বলে যাই স্যার, আমাকে যখন নেবেন না আপনি, তখন আমি এখন থেকে আপনাদের বিরুদ্ধে কাজ করে যাব। আপনি সাথে আপনার এই টিম কেউই আমার কোনো ক্ষতি করতে পারবে না, কথাটা বলে গেলাম আমি। আকাশ, বোঝার চেষ্টা করো। এইদিকে কোনো লাভ হলো না। আকাশ তো ওর মতো করে চলে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন কি থেকে কি হয়ে গেল। তাহলে আপনাদের 3 বছর আগে ফিরে যেতে হবে। তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে আকাশ কী করত আর কিভাবে আকাশের সাথে রফিক চৌধুরীর যোগাযোগ হয়েছিল, তা আপনারা সবটা জানতে পারবেন। 3 বছর আগে রফিক চৌধুরী একটা সরকারি এজেন্সিতে চাকরি করে, যাদের কাজ হচ্ছে বড় বড় সবগুলো কোম্পানি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সিকিউরিটি দেওয়া। এক কথায় হ্যাকিংয়ের হাত থেকে ওই সব ওয়েবসাইটগুলোকে রক্ষা করা ওনার দায়িত্ব। উনি যে কাজটা করে ওটা মূলত সরকারি। তবে রফিক চৌধুরী আর একটা পরিচয় আছে, যে পরিচয় আপনারা পরে জানতে পারবেন। আপাতত এখান থেকে কাহিনী শুরু করি কিছুক্ষণ পরে। স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা বলো। স্যার, কেউ তো আমাদের ওপর অ্যাটাক করার চেষ্টা করে চলেছে। কেউ হয়তো নতুন হ্যাকিং শিখতেছে। আমার তো তেমন কিছু মনে হয় না। তাহলে খোঁজ নাও কোথা থেকে এরা হচ্ছে। ঠিক আছে স্যার, খোঁজ নিচ্ছি। 10 মিনিট পরে। স্যার, খোঁজ তো পেয়েছি, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ও নিজে ওর লোকেশন আমাদের দিল। ও কি পাগল নাকি? আমার থেকে তো তেমনই কিছু মনে হচ্ছে। একটা কাজ করো, লোকেশন আমাকে পাঠাও। আমি ওখানে কয়েকজন পুলিশ পাঠিয়ে ওটাকে ভালো করে কয়েকটা মার খাইয়ে নিই। স্যারও তো বলতেছে এরকমটা মোটেও যেন না করি। আমি তোমাকে মাত্রই কথাগুলো বলছি, তাহলে ও জানলো কি করে? মনে হয় ও আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে ক্যামেরা রেকর্ডের মাধ্যমে। ওকে জিজ্ঞেস করো ও কি চায়। জি স্যার, জিজ্ঞেস করতেছি। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি করে জিজ্ঞেস করো। অনেকটা সময় পরে কর্মচারীগুলো কন্ট্যাক্ট করে কিছু কথা বলতে থাকে। এইদিকে রফিক চৌধুরী ওনার বাসায় চলে আসে, তবে ওনার মুখটা একটু শুকনো, সেজন্য তোমার মুখ এত শুকনো কেন? আজকে একটা ছেলে আমাদের এজেন্সির ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছিল। তারপর কি হলো? ওদের কাজে লাগিয়ে দিয়েছি, কাল অফিসে যাওয়ার পরে বুঝতে পারবো। এখন খেয়ে শুয়ে পড়ো। পরের দিন রফিক চৌধুরী আসে এজেন্সিতে। উনি এসে জিজ্ঞেস করতে থাকে, কালকে সেই ছেলেটার সাথে কথা কি বলেছো? জি স্যার, বলছি তো। কি বলেছে? আমার মনে হয় ছেলেটা একরকম পাগল। কেন কেন? কারণ ছেলেটা আমাদের এজেন্সিতে যোগ দিতে চায়। এত কিছু ছেড়ে আমাদের সাথে কাজ করতে চায়, ওর সাথে দেখা করতে হবে। হতে পারে এটা কোনো শত্রু চাল হতে পারে। যদি এরকম হয় তাও মানা যায়, কিন্তু ও যেখানে আমাদের সাথে টক্কর দিল সেখানে ওর সাথে তো দেখা করতেই হবে। তাহলে কি ওর কাছে যাবেন নাকি ওকে আমাদের এখানে আসতে বলবো?
আগে ওর সাথে একটা রেস্টুরেন্টে খেতে খেতে আড্ডা দিই। ঠিক আছে, আমি তাহলে কথা বলে নিচ্ছি। ঠিক আছে। 2 দিন পরে রফিক চৌধুরী একটা টিম নিয়ে ওই রেস্টুরেন্টে এসে বসে। যদিও উনি একাই বলে, বাকিদের কাস্টমার হয়ে ওখানে বিভিন্ন টেবিলে বসিয়ে দেয়। একটু পরে কালো জ্যাকেট পরা একটা ছেলে এসে বসে পড়ে। কি ব্যাপার, এত দেরি করলে কেন? রাস্তায় যে অনেক, তাছাড়া আপনি কি করে বুঝলেন এটা আমি ছিলাম? এতগুলো টেবিল খালি থাকার পরেও তুমি আমারই সামনে বসেছ, সেই জন্যই শিওর হলাম তুমি সেই ছেলে। কিন্তু তুমি কি করে আমাকে চিনলে? আসলে আপনি রেস্টুরেন্টে ঢোকার অনেক আগেই আমি এখানে এসেছি। আমি নজর রাখছিলাম। তাছাড়া আমি জানি আপনি কখন একা আসবেন না। তার উপর আপনি এখানে মোট 14 জন লোককে নিয়ে এসেছেন। যখন আপনি গাড়ি থেকে নেমেছেন তখনই আমি লক্ষ্য করেছি ব্যাপারটা। সেজন্য আমি খেয়াল করলাম আপনি সবাইকে ডিরেকশন দিচ্ছিলেন। তখনই বুঝে গেছি আপনি ওদের বস। সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। তা তোমার বাকি সাথীরা কোথায়? আমি একাই কাজ করি, আমার নেই কোনো সাথী। তুমি একা এত কিছু করো কি করে? ছোটোবেলা থেকে আমি এরকম করতাম। তাছাড়া আমার যতটুকু মেধা আছে ততটুকু মেধা দিয়ে আমি আপনাদের অর্গানাইজেশনের যে কোনো কিছু হ্যাক করে আপনাদের অচল করে দিতে পারি। তাই নাকি? তাহলে আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। যদি তুমি তোমার ব্যক্তিত্ব লুকিয়ে রেখে আমাদের অর্গানাইজেশনের সব সার্ভার ডাউন করে দিতে পারো তাহলে তোমাকে চাকরি দিব। এরপর কি? তোমার সম্পর্কে খোঁজ নিব। যদি তোমার রেকর্ড ভালো হয় তাহলে তোমাকে আমাদের অফিসে আসতে বলবো। সত্যি বলছেন তো? সত্যি বলছি। সেই জন্য আগে তোমাকে এই পরীক্ষা দিতে হবে। তাহলে আমি এখান থেকে হ্যাক করা শুরু করলাম। ঠিক আছে, করো তাহলে। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে অনেকটা কাজ করে নেয়। 20 মিনিট পরে একটা কল আসে রফিক চৌধুরীর মোবাইলে। কলটা রিসিভ করুন। রফিক চৌধুরী কল রিসিভ করে কথা বলতে থাকে। কিভাবে হলো? জানি না স্যার, হঠাৎ করে আমাদের কোনো কিছুই কাজ করছে না। আমাদের কেউ হ্যাক করার চেষ্টা করছে। ওর লোকেশন বের করো। ওটাই তো সম্ভব না। ও কোন লোকেশনে আছে তা বুঝতে পারছি না। কেননা ওখানে প্রতি সেকেন্ডে লোকেশন 3 বার করে চেঞ্জ হচ্ছে। কোনোভাবে লোকেশন বের করা যাচ্ছে না। ঠিক আছে, 2 মিনিট কল হোল্ড করো। জি স্যার। এবার সব কিছু তুমি ঠিক করে দাও। 2 মিনিট সময় দিন, আমি ঠিক করে দিচ্ছি। 2 মিনিটে সব কিছু ঠিক করে দেয়। এতে রফিক চৌধুরী আকাশের ট্যালেন্ট দেখে অবাক হয়। তোমার এই দিকটা তো ঠিকই আছে, এবার তোমার পরিচয় দিয়ে যাও। আমি খোঁজ খবর নিয়ে তোমাকে জানাবো। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। এই বলে আকাশ তো চলে যায়। এদিকে রফিক চৌধুরী চলে আসে এজেন্সিতে। উনি এসে, এই অ্যাড্রেস আর এটা হচ্ছে ছেলেটার ছবি। যত লোক লাগে লাগাও। এই ছেলের পুরো ডিটেলস আমার লাগবে। কি করে কার সাথে মিশে, 2 দিনের ভেতরে আমার সব তথ্য লাগবে। ঠিক আছে স্যার, ব্যবস্থা করতেছি। এদিকে আকাশ বাসায় আসে। ওর বাবা মা বসে আছে বাসায়। তখন রাত হয়েছিল, সেজন্য। কোথায় ছিলি এতক্ষণ? বাবা, আমার একটু কাজ ছিল। তোর মতো বেকার ছেলের কি কাজ থাকবে আমাকে বলতো? তুমি ছেলেটাকে এভাবে বকা দিচ্ছ কেন? বকা দিব না তো কি করব? ওকে পড়াশোনা করতে বলেছি। ভর্তি হওয়ার পরে ঠিকমতো কলেজে যায় না, সারাক্ষণ বাইরে ঘুরে বেড়ায়। আমার ডলার দিয়ে এই পরিবারে এখনো সংসার চলে। আমি মারা গেলে তো ও তোমাকে না খেয়েই মেরে ফেলবে। এভাবে বলো না, ও তো চেষ্টা করতেছে। এটাকে চেষ্টা বলে না। ওর মতো ছেলে রোজগার করে তার বাবা মাকে দেখাশোনা করে সংসারের হাল ধরে, কিন্তু এখনও কিছুই করতে পারছে না। বাবা, আমি যাই করি না কেন, একটা সময় তোমরা আমার জন্য দেখবে, সব সুখ দেখতে পারবে। ততদিনে আমরা জীবিত থাকতে পারবো তো? আমাকে কিছুদিন সময় দাও, তারপর আমি দেখো কি করি। ঠিক আছে, দেখছি। এদিকে রফিক চৌধুরী আকাশের ব্যাপারে খোঁজ নিতে থাকে। কয়েকটা দিন পরে উনি আকাশকে ওনার এজেন্সিতে আসার জন্য বলে। এতে আকাশ তো অনেক খুশি হয়, সেজন্য চলে আসে ওখানে। ওয়েলকাম। আসতে কোনো অসুবিধা হয়নি? এখানে ঢুকতে কার্ড লাগে, সে কার্ড তো ছিল না, সেজন্য সময় তো লাগবেই। তাহলে তুমি ঢুকলে কি করে? একজন হ্যাকার হয়ে যদি সামান্য এই কাজটুকু করতে না পারি তাহলে আর এখানে কেন আসলাম? তাহলে তুমি কাজে লেগে পড়ো এখন। ঠিক আছে। এদিকে আকাশ ওর মতো করে কাজ করতে থাকে। এইদিকে আকাশ কাজে ঢোকার 3 দিন পরে হঠাৎ করে রফিক চৌধুরী রাতে এজেন্সিতে আসে ওনাকে দেখে।
কি ব্যাপার স্যার, আপনি এখানে কেন? আমাদের এইখানে সাইবার হামলা হবে। তাহলে তো আমাদের সবকিছু বন্ধ করে রাখা উচিত এখন। আমরা যদি বন্ধ করে রাখি তাহলে ওরা ব্যাংক আর অন্যান্য জায়গায় হামলা করবে। কিন্তু ওরা কতজন মিলে হামলা করবে? আমরা কি পারবো ওদের সাথে? আমরা পারবো, কিন্তু আমি শুনেছি 5 থেকে 6টা দেশের হ্যাকাররা মিলে এই হামলা করবে। কিন্তু স্যার, এতগুলো লোক মিলে তো আমাদের সহজে হারাতে পারবে। 5-6 দেশ মিলে হামলা করলে তো প্রায় এখানে 250-300 জন লোক একসাথে আমাদের উপরে হামলা করবে, আর আমরা মাত্র 30 জন এখানে। আচ্ছা, তোমাদের দেখতেছি, কিন্তু আকাশ কোথায়? ওকে তো দেখছি না। ওর তো দিনের বেলায় ডিউটি। ও থাকলে একটু ভালো হতো। আচ্ছা, আমরা আগে দেখি কতটুকু ওদের মোকাবেলা করতে পারি। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাহলে আমরা সবাই রেডি হয়ে থাকি। ওরা অ্যাটাক করার আগে তোমরা সমস্ত কিছু একবার করে চেক করে নাও। সবকিছু ঠিক আছে, আমাদের কাছে তো অ্যাডভান্স টেকনোলজি সাথে ফায়ারওয়াল প্রোটেক্ট আছে। জানি। এখন দেখো কতটুকু কি করতে পারি আমরা। কিন্তু স্যার, ওরা এই অ্যাটাক কেন করতে চাইছে? কি চায় ওরা? ওরা চাচ্ছে আমাদের ওপরে হামলা করবে, সাথে আমাদের ব্যাংকগুলোর ডলার ওরা লুটে পুটে নিবে। কিন্তু স্যার, সেটা কিভাবে? ওরা 4 থেকে 5টা টিম আমাদের অ্যাটাক করবে, আমাদের ব্যস্ত রাখবে। অন্য 2টা টিম ব্যাংক হামলা করবে। এতে আমরা যদি ব্যাংক সামলাতে যাই তাহলে এই দিকে অ্যাটাক করবে। এক কথায় আমাদের 2 দিকেই সমান থাকতে হবে। এদিকে এনারা তো কাজ করতে থাকে, অন্যদিকে আকাশ কি করে তা জেনে আসি। এত রাতে তুই ঘুমাসনি? সারাদিন তো শুধু ঘুরে বেড়াস, একটু সংসারের বাজার তো করতে পারিস। বাবা, আমি অফিসে চাকরি পেয়েছি। সত্যি বলছিস তো? হ্যাঁ বাবা, সেজন্য তো দিনে বাসায় থাকি না, বেশিরভাগ সময় আমি বাইরে থাকি। আল্লাহ তাহলে এতগুলো বছর পরে আমাদের দিকে মুখ চেয়ে তাকালো। আচ্ছা, তুই তাহলে রেস্ট কর। ঠিক আছে। বহু বছর পরে আকাশ ওর বাবার মুখে হাসি দেখলো। আসলে আকাশের পরিবার অনেক গরিব ছিল, সেজন্য এরকমটা হচ্ছে। আকাশ চাইলেই ব্যাংক থেকে অনেক ডলার চুরি করতে পারে, কিন্তু তাও করে না। তবে অনেক ডলারই চুরি করেছে সে, যেসব ডলারের কোনো মালিক নেই। এখন হয়তো বলবেন এটা কেমন কথা, অ্যাকাউন্ট যখন আছে তখন মালিক তো থাকার কথা, তাহলে মালিক কোথায় গেল? আসলে ব্যাংকে হাজার আর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট থাকে, এদের মধ্যে অনেকে তো মারা যায়, তারা নমিনি কাকে দিয়ে সেটাও জানে না। আবার অনেকে তো অ্যাকাউন্ট আছে, যে আছে সেটাও ভুলে গেছে। সেজন্য আকাশ খুঁজে খুঁজে ওই সব অ্যাকাউন্ট থেকে ডলার চুরি করে, যেসব অ্যাকাউন্ট 4-5 বছর ধরে ওই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করেনি। এই সব অ্যাকাউন্ট থেকে ডলার সরিয়ে রাখে। কিছুক্ষণ পরে আকাশ তো মোবাইল দেখতে থাকে, নাটক। অন্যদিকে স্যার, ওরা তো অ্যাটাক করা শুরু করে দিয়েছে। একটা কাজ করো তাহলে। কি কাজ স্যার? কিছু লোক এই দিকটা সামলাও, আবার কিছু লোক ব্যাংকগুলো সামলাও, কেননা প্রতিটা ব্যাংক এখন অফ। সেই জন্য ওরা অ্যাটাক এখনই করবে, সেই জন্য সবাই সাবধানে করবে। জি স্যার। এদিকে ওদের উপরে অ্যাটাক হতে থাকে। এভাবে 3 ঘন্টা কেটে যায়, কিন্তু কোনোভাবেই ওরা অ্যাটাক থামাতে পারছে না। এরা তো কোনোভাবেই মানছে না। সেটাই তো দেখতেছি, রাত 3টা বাজে। ওরা দেখি নিজেরাও ঘুমাবে না, আবার আমাকেও ঘুমোতে দিবে না। এখন তাহলে কি করা যায়? এইভাবেই দেখতে থাকো। যদি বেশি সমস্যা মনে করো তাহলে আমি আকাশকে কল করে আনিয়ে নিচ্ছি। জি স্যার, তাই করুন। ওরা আরও 1 ঘন্টা দেখতে থাকে, কিন্তু ওরা অ্যাটাক বন্ধ করার কোনো নামই নিচ্ছে না। সেজন্য রফিক চৌধুরী আকাশকে কল দিয়ে সবটা বলে। আমি তো বাসায় বসে কাজটা করতে পারি। কিন্তু বাসায় তুমি নেটের স্পিড তেমন একটা তো ভালো পাবে না। এখন তাহলে উপায় কি? এত রাতে আমি আসবো কি করে? 10 মিনিটের মধ্যে গাড়ি তোমার বাসার সামনে এসে পড়বে। কি বলেন এত তাড়াতাড়ি? আমি গাড়ি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, এখন তুমি তোমার সবটা নিয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে স্যার। এদিকে 10 মিনিটে গাড়ি এসে যায়। অন্যদিকে আকাশও রেডি হয়ে গাড়িতে বসে পড়ে। 20 মিনিট পরে এজেন্সিতে আসে। ওরা কি চাইছে? আমরা ওদের ব্যস্ত রাখি, তুমি ওদের উপরে একাই হামলা করো তাহলে। ঠিক আছে, তাই করতেছি। এরপর আকাশ ওদের হামলা করতে থাকে। একে একে মোটামুটি অনেকেই ভাইরাস পাঠিয়ে দেয়, যে ভাইরাস কম্পিউটারকে পুরো অচল করে দেয়, যা আকাশ নিজে বানিয়েছে। সেই ভাইরাস ডেভিলকেও পাঠায়। তখনই বস, এটা কি হচ্ছে একটু দেখুন। কোথায় কি হচ্ছে? আমাদের কম্পিউটারগুলো হ্যাং করা শুরু করে দিয়েছে। এটা কি করে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না, কেউ মনে হয় আমাদের ইচ্ছা করে ভাইরাস পাঠিয়ে দিয়েছে।
ইচ্ছে করে পাঠাবে কিভাবে? আমরা যদি ডাউনলোড বা ডেটা যদি ওখান থেকে নেওয়ার অপশন না চালু করি। আসলে বস আমরা তো চালু করে রেখেছি। কেন করলে এটা? বস যদি নাই করতাম তাহলে তো আমরা ওদের এতগুলো ডাটা নিতে পারতাম না। কিন্তু এখন কি লাভ হলো? সেই ঘুরে ফিরে লস তো সব আমাদেরই হচ্ছে। ওটাই তো দেখতে পাচ্ছি। এখন তাহলে তাড়াতাড়ি করে সব বন্ধ রাখো। বন্ধ যে করব কোনো কাজই তো করছে না। মনে হচ্ছে অনেকগুলো ভাইরাস দিয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে। লাইন সরাসরি অফ করো। ঠিক আছে বস। ওরা লাইন অফ করে দেয়, কেননা এত পরিমাণে ভাইরাস ওদের কম্পিউটার চলে এসেছে যে ভাইরাসের কারণে ওদের সব কিছু অচল হয়ে পড়েছিল। এদিকে স্যার, একজনে তো চলে গেছে। কে কোথায় গেছে? যে এতক্ষণ ধরে হ্যাক করছিল আমাদের। আকাশ যে ভাইরাস পাঠিয়েছে সেগুলোর কারণে ওরা কিছুই করতে পারেনি। এখন তাহলে বাকিদেরও পাঠাতে থাকো ভাইরাস। 1 ঘন্টা লাগবে, একসাথে সবাইকে পাঠাবো। যা করার তাড়াতাড়ি করো। এদিকে আকাশ অনেক তাড়াতাড়ি করে সবাইকে ভাইরাসগুলো পাঠাতে থাকে। ভাইরাস ওদের কম্পিউটারে আসা মাত্রই ওদের কম্পিউটার এক এক করে হ্যাং হতে শুরু করে। এতে তো বাকিরা বুঝতে পারছে না কি হচ্ছে, তাই ওরাও হ্যাক করা অফ করে দেয়। যাক, বাঁচলাম। তা আকাশ, আমরা তো এতক্ষণ ধরে ওদের অনেক ভাইরাস দিয়েছি, কিন্তু ওইসব ভাইরাসে ওদের উপরে কোনো কাজ কেন করলো না? সব ভাইরাস তো এক না। এটা অবশ্য ঠিক বলেছ। তুমি তাহলে এখন যেতে পারো বাসায়। লাগবে না স্যার, এখন বাসায় ফিরে আবার 10টায় আসতে হবে, হাতে আর 2 ঘন্টা সময়। আচ্ছা, তুমি তাহলে থেকে যাও। আপাতত রেস্ট রুমে এসে রেস্ট করে নাও। ঠিক আছে। বাকিদের মধ্যে কেউ রেস্ট নিতে চাইলে ওখানে যেতে পারো, আমিও বাসায় যাচ্ছি। এদিকে রফিক চৌধুরী বাসায় ফিরে আসে। ওনাকে বাসায় দেখে আজকে থেকে গেলেই তো পারতে। কি করব বলো, কাজ যে অনেক ছিল। কি এমন কাজ ছিল শুনি? আরে, কয়েকজন হ্যাকার মিলে আমাদের সার্ভারে অ্যাটাক করেছিল। কি বলো? পরে কি করেছো? পরে সবাই মিলে মোকাবেলা করতে করতে এতটা সময় লেগে গেল। সারা রাত তো জেগেছিলে, একটা কাজ করো, এখন ঘুমাও। এদিকে রফিক চৌধুরী তো ঘুমায়। দুপুরবেলায় আকাশ অফিস থেকে বাসায় আসে। তখন কিরে, তুই রাতে কোথায় গিয়েছিস? বাবা, কাজ ছিল অফিসে। তাই বলি এত রাতে কাজ? কি করব বলো, অফিসের কাজ কখন ডেকে বসে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, গোসল করে নে, তারপর আমরা বাজারে যাব। বাজারে কেন? কিছু সবজি কিনতে হবে, তাছাড়া বাসায় বাজার নেই, বাজার তো করতে হবে। আগে বললে তো আমি ডলার নিয়ে আসতাম। আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে। এইদিকে ওনারা বাজারে আসে। বাজার করার সময়ে আকাশ ওর বাবার সাথে ছিল। কিছুক্ষণ পরে আকাশ ওর বাবাকে বাসায় পাঠিয়ে দেয় ট্যাক্সি করে। কিছুক্ষণ পরে আকাশ একা একা ফিরছিল, তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। সেজন্য ওখানেই দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে রবি নেমেই আকাশের কাছে আসে। তোর সাহস তো অনেক বেশি, তুই জানিস আমি কে? তুই কে তা আমি জেনে কি করব? তোর কি ভয় লাগছে না? আমার কেন ভয় লাগবে? তোকে আমি দেখে নেব। এখন আমার কাজ আছে বলে তোকে আজকে ছেড়ে দিলাম, নয়তো এখানেই তোকে মেরে আমি হসপিটালে পাঠিয়ে দিতাম, তারপর যত খরচ পড়ে সব দিয়ে আসতাম। তোর মনে হচ্ছে অনেক ডলার? কেন? তা নগদে পেমেন্ট করবি নাকি কার্ডে? আমরা কার্ড ছাড়া চলে না, বুঝলি? বুঝলাম, যা বোঝার। এইদিকে রবি কার্ড বের করে আকাশের সামনে নাড়াতে থাকে। ততক্ষণে আকাশ কার্ডে থাকা কোড নাম্বার মুখস্থ করে নেয়। এদিকে রবি কিছু না বলেই চলে যায়। এদিকে রবি ওর কাজে যায়, আকাশ ওর বাসায় চলে আসে। এসেই ওই কার্ডে থাকা নাম্বার দিয়ে ব্যাংকের সার্ভার হ্যাক করে। সবগুলো ডলার হ্যাক করে আকাশ একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টে ডলারগুলো পাঠায়। তারপর ওই অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে আসে ডলারগুলো। এদিকে রবির যখন মেসেজ আসে তখনই হে কি, আমার অ্যাকাউন্টে সব ডলার কোথায় গেল? কি হয়েছে রবি? বাবা, আমার অ্যাকাউন্ট তো খালি। কি বলছিস? তুই এতগুলো ডলার কখন খরচ করলি? আব্বু, আমার তো মনে হয় কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করেছিল। অ্যাকাউন্ট বললেই কি হ্যাক করা যায় নাকি? আমারও সেম প্রশ্ন। আমি তো এখানে 2 ঘন্টা ধরে, আমি তো বাইরেও যাইনি, অথচ দেখো আমার অ্যাকাউন্টে মাত্র মেসেজ আসলো। দাঁড়া, আমি পুলিশের কাছে যাচ্ছি, তুইও আমার সাথে আয়। ঠিক আছে, চলো তাহলে। ওরা বের হয়ে এসে পুলিশ স্টেশনে আসে, এরপর সব কিছু বলতে থাকে। উনি সবটা শুনে, আপনারা কেস করে যান, আমি দেখতেছি ব্যাপারটা। যা করার তাড়াতাড়ি করুন। জি।
দেখতেছি। এইদিকে পুলিশ অফিসার এসে রফিক চৌধুরীকে জানায় বিষয়টা। উনি অনেক চেষ্টা করেও খুঁজে নিতে পারেনি অ্যাকাউন্ট থেকে কে নিল ডলারগুলো। একটু পরে, কিছু বুঝলেন স্যার? রুবির অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ডলার নেওয়া হয়েছিল, কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ডলার নেওয়া হয়েছে সেটা জানা যাচ্ছে না কোনোভাবেই। আচ্ছা চলি তাহলে। এদিকে পুলিশ অফিসার চলে আসে রবির বাবার কাছে। এসেই ওনাদের সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে, কি বলছেন? ওনারা এজেন্সি আর হ্যাকার হয়েও কিছু করতে পারছে না। ওনারা তো বলল যারা এই কাজটা করেছে তারা অনেক পাওয়ারফুল হ্যাকার, সেজন্য ওনারা কিছু করতে পারবে না। রবি, তুই কি কাউকে তোর কার্ড দেখিয়েছিলি? আব্বু, একটা ছেলের সাথে আমার রাস্তায় আমার দেখা হয়েছিল। ওর সামনে আমি কার্ডটা বের করি, একটু নাড়িয়েছিলাম, কিন্তু ওই ছেলে কিভাবে হ্যাক করবে সেটা তো আর জানি না। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ওর কাজ ভালো করে করতে থাকে। কয়েকটা দিন পরে রবির সাথে আবারও আকাশের দেখা হয়, তবে এবার রবি আকাশের কিছু ছবি উঠিয়ে নেয়। অন্যদিকে রফিক চৌধুরী ওনার বাসায় আসে। তখন, আচ্ছা শোনো, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের মেয়ে কল দিল তো। কি বলেছে? বললো মোটামুটি আর 1.5 বছর পরেও ফিরে আসবে। এরপর এখানকার একটা ভার্সিটিতে ওকে ভর্তি করিয়ে দেব। আচ্ছা, আগে ও আসুক। ঠিক আছে। এইদিকে আকাশ আজকে কাজ শেষ করে ওর বাসায় যেতে থাকে। তখন রবি ওর লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার কাছে। আকাশ ওদের দেখে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা এখানে কেন? এসেছি তোকে মারার জন্য। আমি আবার তোমার কি ক্ষতি করেছি? আগে বল, আমার ডলার তুই কোথায় রেখেছিস? তোর ডলার কোথায় সেটা আমি কি করে বলবো? দেখ, আমি শিওর আমার সব ডলার তোর কাছে আছে। দেখ, আমি তোর সাথে ফালতু বকবক করতে পারবো না, সেজন্য তুই এখন আমাকে যেতে দে, নয়তো মোটেও তোর জন্য ভালো হবে না। দেখেছিস আমরা কতজন আছি এখানে? তো আমি কি করব? কি করি মানে? যা করার আমরা করব। ওই তোরা মার্শালাকে। এদিকে রবির লোকজন আকাশকে আসে মারার জন্য। ওরা আকাশকে মারতে থাকে। এইদিকে আকাশও ওদের মোটামুটি কিছুক্ষণ মারতে থাকে। এইদিকে এবার রবি বন্দুক বের করে আসে আকাশকে মারার জন্য। এবার তুই পালাবি কোথায়? দেখো রকি, কাজটা কিন্তু ভালো করছে না। কোনটা ভালো আর কোনটা খারাপ এখন আমি তোর থেকে সেটা শিখতে যাব না? দেখ রকি, গুলি কিন্তু বের হয়ে যাবে। এদিকে রবি আর রনির মধ্যে এবার হাতাহাতি হতে থাকে। এদিকে হাতাহাতির মধ্যে গুলি লেগে যায় রবির। এতে আকাশ রবিকে ওখানে রেখেই ওখান থেকেই চলে আসে। এদিকে রবির কিছু লোক ওকে নিয়ে হসপিটালে যায়। এদিকে জাফর ওখানে খবর পেয়ে চলে আসে। উনি এসে ডক্টরের সাথে কথা বলতে থাকে। আমার ছেলে এখন কেমন আছে? গুলি লেগেছিল, আমরা সেটা বের করেছি। এখন সুস্থ হতে 1-2 সপ্তাহ লাগবে। আচ্ছা, একটা কাজ করতে পারবেন? কি কাজ? জাফর ডক্টরকে কিছু কথা বলতে থাকে। উনি সবটা শুনে, এতে আমার লাভ কী হবে শুনি। কত ডলার চান আপনি? যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে। এদিকে পুলিশ এসে আকাশকে গ্রেফতার করে। তখন ওর বাবা মা ওর সামনেই ছিল। কি করেছে আমার ছেলে? আপনার ছেলে একজনকে মেরে ফেলেছে। এটা হতে পারে না। আপনাদের কোনো কিছু বলার থাকলে উকিলের সাথে কথা বলুন। এই বলে ওনারা আকাশকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। এদিকে কিছুক্ষণ পরে আকাশের বাবা মা দুজনেই আসে ওখানে। কি হয়েছে আকাশ, বলতো? আকাশ ওর বাবাকে ওই ঘটনাগুলো বলতে থাকে। উনি সবটা শুনে, এখন তোকে বের করব কিভাবে এখান থেকে? আমার তো অনেক চিন্তা হচ্ছে, ওরা আকাশের ক্ষতি করে বসবে না তো? কোনো চিন্তা করো না, দেখবে আমার কিছুই হবে না। তাই যেন হয়। আব্বু, তোমার ফোনটা দাও, আমি একজনকে কল দেব। কাকে দিবে কল? তুমি দাও তো আগে। মোবাইল নিয়ে রফিক চৌধুরীকে কল দেয়। কল দিয়ে সবটা বলে, সাথে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ যেন সংগ্রহ করে থাকে সবটা বলতে থাকে। তারপর ফোন দিয়ে দেয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখবে ঠিকই এখান থেকে বের হব। কি আর করার। এদিকে রফিক চৌধুরী সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। উনি সবটা দেখে বুঝতে পারে এখানে আকাশের তেমন কোনো দোষ নেই। সেজন্য উনি আকাশের বেল অর্ডার করার জন্য কোর্টে আসেন। কিন্তু কোর্টে জাফর ইকবাল আগে থেকেই সবটা ব্যবস্থা করে রেখেছে, কেননা মোটামুটি কোনো উকিল বেল করতে রাজি না। এইদিকে পরের দিন আকাশকে নিয়ে কোর্টে আসা হলো। ও আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি ওর ফাঁসি চাই। ও যে খুনটা করেছে তার কোনো প্রমাণ আছে কি? আমি কিছু বলতে চাই।
আপনি কে? আমার কাছে একটা ভিডিও আছে, ওটা দেখলেই বুঝতে পারবেন। রফিক চৌধুরী ভিডিও চালাতে থাকে। ভিডিওর মধ্যে কার চাপ লেগে গুলি বের হয়েছে তা বোঝা যাচ্ছে। এখানে তো ক্লিয়ার হচ্ছে না। দেখুন, রবি প্রথমে আকাশকে মারার জন্য এসেছে ওর লোক নিয়ে। তাহলে আকাশ আর রবির মধ্যে শেষ পর্যন্ত লড়াই হয়, আর এতে রবি মারা যায়। কিন্তু রবিকে যে আকাশে মেরেছে সেটাও তো বলা মুশকিল। সেটা অবশ্য ঠিক বলেছেন। সেই জন্য আমি চাই আপনি আকাশকে এই কেস থেকে মুক্ত করে দিন। কিন্তু এই কেমন ন্যায়? আমি আমার ছেলেকেও হারালাম, আবার তার হত্যাকারীরও কোনো বিচার হবে না। এটা কেমন কথা? বুঝতে পেরেছি আপনার কথা। সেজন্যই আমি একটা উপায় বলতেছি। যেহেতু এই কেসে রবি আগে আকাশকে মারতে চেয়েছিল, সেখানে রবি প্রথম অপরাধী। কিন্তু রবি তো বেঁচে নেই। আবার রবিকে যে আকাশই মেরেছে সেটাও 100% বলা যায় না। আবার আকাশকে ছেড়ে দিলেও রবির মৃত্যুর বিচার ঠিকমতো হতো না। সেজন্য সব দিক বিবেচনা করে আকাশকে 1.5 বছরের জন্য জেলে দেওয়া হোক। এইদিকে বিচার জাফর ইকবালের পছন্দ হলো না। এইদিকে আকাশের বাবা মা তো কান্না করতে থাকে, কেননা এছাড়া ওনাদের আর কিছুই করার নেই। এদিকে আকাশকে থানায় নিয়ে আসা হলো, সেখানে ওর বাবা মাও ছিল। এটা কি হয়ে গেল আমার ছেলের সাথে? এমনিতে আমাদের অভাবের সংসার, তার উপর তুইও যদি না থাকিস তাহলে কিভাবে কি হবে বল? 1.5 বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। তোমরা নিজেদের খেয়াল রাখিও। তোমরা এখন বাসায় যাও। ওনারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে রফিক চৌধুরী আসে। ওনাকে দেখার পরে, স্যার আপনি এসেছেন? পারলাম না কোনো কিছু করতে তোমার জন্য। তাও ভিডিওটা ছিল বলে এই সাজা হয়েছে, নয়তো আমাকে যে আর কতকাল থাকতে হতো কে জানে। তোমাকে যা বলার জন্য এসেছি, তোমার চাকরি আর নেই। কেন স্যার? তুমি তো জানো তুমি 1.5 বছর জেলে থাকবে, আর সরকার তোমার জায়গায় এভাবে খালি রাখবে না। ওনারা কাউকে না কাউকে আনার ব্যবস্থা করবেই। সেই জন্য তুমি জেলের থেকে বের হলে অন্য কোথাও ব্যবস্থা করে নিও। যদিও আমি ওই এজেন্সি প্রধান, কিন্তু আমাকেও তো সরকারকে রিপোর্ট করতে হয়। দোয়া রইল তোমার উপরে। এই বলে উনি চলে আসে ওখান থেকে। এদিকে আকাশকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে যা চাইলাম তা তো হলো না। তা ডক্টর, আমার ছেলেকে এবার ঠিক করে নাও। এখন কোনো চিন্তা করবেন না, ওনাকে আমি 7 দিনের ভিতর সুস্থ করে তুলব। আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে ডক্টর। এদিকে ডক্টর রবিকে সুস্থ করতে থাকে। অন্যদিকে আকাশও কারাগারে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে 1.5 বছর কাটানোর পরে আকাশ ওর বাসায় ফিরে আসে। এদিকে আকাশের পরিবারের অবস্থার কথা তো আপনারা জেনেছেন। এখানে আপাতত আমরা অতীত শেষ করি, কেননা এর পরের কাহিনী তো প্রথম থেকে দেওয়া হয়েছে। সেজন্য নতুন করে আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। বর্তমান আকাশ এজেন্সি থেকে বের হয়ে আসে রেগে। এইদিকে নিজের বাসায় বসে আছে। তখন ওর বাবা মা আসে। ওনাদের আকাশ সবটা বলে। তাহলে এতগুলো বছর তোকে শুধু শুধু জেলে থাকতে হলো? তা নয়তো কি? এখন কি করবি বল? আমার তো শরীর আর চলছে না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের আমার নতুন বাড়িতে নিয়ে যাব। নতুন বাড়ি বলতে কার বাড়ি? আমার বাড়ি, যে বাড়িটা আমি তোমাদের জন্য বানিয়েছিলাম, কিন্তু জেলে যাওয়ার কারণে তোমাদের নিতে পারেনি। কিন্তু এত ডলার তুই পেলি কোথায় থেকে? মা, তোমার ছেলের কাছে এত ডলার আছে যে চাইলে আমি নিজে একটা ব্যাংক খুলে নিতে পারবো। আমি তোর কথার কোনো কিছুই বুঝতে পারছি না। সেসব পরে বলবো, এখন চলো আমার সাথে। এদিকে ওনাদের নিয়ে আকাশ ওর নতুন বাড়িতে আসে। ওখানে ওর বাবা মাকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে থাকে। ঘুরে দেখা শেষ হলে, তোমরা এখানে থাকো, আমি আসতেছি। ফ্রিজে আর কিচেন রুমে সব রাখা আছে। এই বলে আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে এসে দেখে ইরা বসে আছে। সেজন্য ইরার কাছে আসে। তোমার দেখা সাক্ষাৎ নেই। আমাকে কি খুঁজছিলে? কিন্তু একটা কাজ আছে। আমার সাথে কি কাজ? একটা রেজাল্ট পরিবর্তন করে দিতে হবে। তোমাকে কে বললো আমি এই কাজ করি? আমার বাবা বলেছে। তোমার বাবা আমাকে কি করে চিনে? উনি আমাকে দেখলো কখন? আমাদের একসাথে ছবি ছিল, সেখান থেকে দেখেছে। এবং বাবা তোমাকে অনেক ভালো করে চিনে। আর আমাকে এটাও বলেছে তুমি নেটের দুনিয়ার সব কিছুই জানো। আর এর সাথে বাবা তোমার সম্পর্কে সব কিছু আমাকে বলেছে, A to Z। এই দেখো, উনি আমার বাবা, রফিক চৌধুরী। কথাগুলো শুনে আকাশ অবাক হয়, সাথে ছবি দেখে আরও বেশি অবাক হয়। কেননা হ্যাকিং এজেন্সির প্রধানই হচ্ছে ইরার বাবা।
যা আকাশ আজকে জানতে পারলো। তোমার বাবা তাহলে আমার সম্পর্কে সবই তোমাকে বলেছে? আমি যে কাউকে খুন করে জেল কেটে বের হয়েছিলাম সেটাও কি বলেছে? সবাই বলেছে। তাছাড়া তুমি যা করেছো সেটা তোমাকে বাঁচানোর জন্য। তাছাড়া তোমাকে একটা কথা বলতে এসেছি আমি। কি কথা বলো? আই লাভ ইউ আকাশ। এদিকে ইরার মুখে এরকম কথা শুনে আকাশ তো রীতিমতো অনেক অবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। ইরাও বুঝতে পেরেছে কয়েকদিনের পরিচয় এরকমভাবে প্রপোজ করাতে আকাশ একটু শকড হয়ে আছে। তাও আমি তোমাকে ভালোবাসি আকাশ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তোমার বাবা যদি জানে আমি তোমার সাথে রিলেশন করছি তাহলে তো উনি সমস্যা করে বসবে। আসলে বাবা আমাকে তোমার ব্যাপারে এত কিছু বলতো যে আমি তোমাকে ভালো না বেসে থাকতেই পারিনি। পরে আমি বাবাকে সরাসরি বলে দেই, এতে বাবা রাজি হয়েছে। বলেছে তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাবার সাথে তোমার পরিবারে এসে যেন কথা বলে যায়। আচ্ছা, আমি তাহলে বাবা মাকে পাঠিয়ে দিব, আর আজকের উত্তরটা না হয় বাসর রাতে দিব। আচ্ছা আমি তাহলে চলি। আচ্ছা যাও। এইদিকে ইরা বাসায় এসে ওর বাবা মাকে বিষয়টা জানায়। ওনারা শোনার পরে ও তাহলে রাজি হয়েছে? হ্যাঁ আব্বু। আচ্ছা, তুমি ওই ছেলের সাথেই কেন এরার বিয়ে দিতে চাইছো? ওই ছেলের কাহিনী তো সবই তোমাদের বলেছি। যে ছেলের জন্য ওকে জেল খাটতে হয়েছে সেই ছেলে তো জীবিত আছে। তাছাড়া আকাশ হ্যাকিং জগতের কিং, ওকে তো আমি চাইলেও আমার এখানে আনতে পারবো না। সেই জন্য ও আমাকে বলেছে ও এখন থেকে আমাদের বিরুদ্ধে হয়ে কাজ করবে। ও যদি এরকমটা করে তাহলে তো আমরা অনেক বিপদে পড়ে যাব। কিন্তু বিয়ের পরে যদিও সেম কাজটা করে? ওকে আমি করতে দিব না। তাছাড়া আমি ওকে অন্যায় করতেই দিব না। ওকে আমি ফিরিয়ে আনবো। এই যে ও এই মেধা ও যেন খারাপ কাজে ইউজ না করে। তোরা যা ভালো মনে করিস কর, কিন্তু সামান্য একটা বিষয়ের জন্য নিজের মেয়েকে এভাবে বিপদে ফেলা কি ঠিক হবে? তাছাড়া এমনি তো আকাশ দেখতে অনেক ভালো, কোনো কিছুরই তো কমতি নেই ওর মধ্যে। তারপরেও একটু ভেবেচিন্তে ডিসিশন নিলে কি হতো না? আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি। আচ্ছা, এখন দেখি ওনারা কখন আসে। এদিকে আকাশ ওর বাসায় এসে ওর বাবা মাকে বিষয়টা জানায়। ওনারাও খুশি হয়, কেননা আকাশ যখন নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছে তখন আর সেখানে বসে থাকার কোনো মানেই নেই। এদিকে পরের দিন আকাশ জজের সাথে আসে কথা বলার জন্য। জজ আকাশকে দেখে মোটামুটি চিনতে পারে। এ কি, তুমি এখানে? এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? আপনার ওই কেসের ব্যাপারে মনে আছে কি? সবই মনে আছে। আপনি কি জানেন যাকে মেরে ফেলার অপরাধে আমাকে 1.5 বছর সাজা দিয়েছেন সে রবি এখনো জীবিত আছে? কি বলছো তুমি? জি, আমি ঠিকই বলছি। কিন্তু ওই দিন ডক্টর আর পুলিশ ওরা তো বলেছিল রবি মারা গেছে। জাফর ইকবাল ওদের ডলার দিয়ে মিথ্যা বলিয়েছিল, সেজন্য ওরা সবাই মিথ্যা বলেছিল। রবিকে আমি ভার্সিটিতে দেখলাম, ওকে আমি কিছুটা আঘাত করেছি। আইন কি নিজের হাতে তুলে নেবে? আমি এসেছি একটা ব্যাপার এখানে ক্লিয়ার করার জন্য। কোন ব্যাপারটা? রবিকে মেরে ফেলার কারণে আমাকে 1.5 বছর জেল দিয়েছেন। সে রবি এখন জীবিত আছে। আমি যদি ওকে আবারও মেরে ফেলি তাহলে কি আমার দ্বিতীয়বার কি কোনো সাজা হবে? একটা লোককে মেরে ফেলার জন্য তোমার তো সাজা যখন হয়েছে, তখন সে লোক যদি পরবর্তীতে জীবিত থাকে তাহলে তাকে দ্বিতীয়বার তুমি মেরে ফেলো, তাহলে তোমার সাজা হবে না, কারণ একই লোককে আবার মারার জন্য সাজা হবে না। এই কথাটা লিখে যদি একটু আপনার সাইন করে দিতেন। তুমি কি ওই ছেলেকে মেরে ফেলবে নাকি? যাকে মেরে ফেলার জন্য আমার 1.5 বছর নষ্ট হয়েছে তাকে আমি কেন জীবিত রাখবো? হয় আমার 1.5 বছর ফিরিয়ে দিন, তাহলে আমি রবিকে ছেড়ে দেব। আর 1.5 বছর যদি না ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি রবিকে মেরে ফেলবো। জজ কোনো উপায় না পেয়ে এটা একটা কাগজে লিখে ওনার সাইন করে দেয়, সাথে সিল মেরে দেয়, যা আকাশ ওর কাছেই রাখে। এবার সুযোগ অনুযায়ী কাজটা করে ফেলে। 2 দিন পরে আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে ইরাদের বাড়িতে। ওখানে ইরা আর আকাশের বিয়ের কথাবার্তা চলতে থাকে। ওনারা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসে সেখান থেকে। এদিকে আরও 3 দিন পরে ইরা আসে ভার্সিটিতে, তখন আকাশও ছিল। এদিকে ইরার সাথে ঈশা ছিল, অন্যদিকে রকি, রনি, রবি ওরাও ছিল আরেকটা দিকে। আকাশকে দেখে ওই দেখ ভাইয়া আসতেছে। কোন দিকে? ডান পাশে একটু তাকা। ইরা তাকিয়ে দেখে আকাশ আসতেছে, সেজন্য ওর পাশে এসে বসে। তা ভাইয়া, দাওয়াত তো আমি পেলাম না। ইরা, তুমি কি দাওয়াত দাওনি ওকে? দিলাম তো।
ইরা তো দিয়েছে, কিন্তু আপনি তো দিলেন না। একজন দিলেই তো হয়। তাছাড়া যদি দাওয়াত দেয় তাহলে তোকে বিয়েতে ডাবল খাবার খেতে হবে। যদি পারিস তাহলে দাওয়াত দিব। না থাক। তুমি এখন বাসায় যাও, আমি রবির সাথে আমার হিসেবটা মিটিয়ে নিচ্ছি। এমনটা করো না, যদি তোমার কোনো ক্ষতি করে বসে ওরা। কিছুই হবে না, তুমি যাও এখন বাসায়। তাছাড়া 3-4 দিন পরেই তো বিয়ে। তুমি এখন আর বাসারিতে আসার কোনো প্রয়োজন নেই, একসাথে বিয়ের পর আসিও। কিন্তু ভাইয়া ইরাকে ছাড়া আমি একা একা থাকবো কি করে? ইরার বিয়ে হয়ে গেলে তখনই কি পারবে এভাবে ইরার সাথে থাকতে? তা তো পারবো না, কিন্তু পড়াশোনা শেষ করা পর্যন্ত তো ওর সাথে থাকতে পারবো। বেশি একা লাগলে বাসায় এসে দেখে যাও। আচ্ছা, তাই করব। এরা চলে যায়। এদিকে আকাশ এসে রবির সামনে দাঁড়ায়। এতে রবি তো এমনিতেও ভয় পেয়ে আছে, কি বলবে বেচারা কিছুই বুঝে উঠতে পারছে না। এ কি তুই এখানে? আমার কি এখানে আসা বারণ আছে? ওই তুই কি ভুলে গেছিস আমরা তোর কি কি ক্ষতি করতে পারি? তোর এখন অনেক কিছু মনে রাখবি। কীরকম? আকাশ ওর কোমর থেকে পিস্তল বের করে রবিকে গুলি করে মেরে ফেলে, যা ওরা সবাই দেখে আশ্চর্য হয়ে যায়। এটা কি করলি তুই? কই কি করলাম আমি? তুই ওকে মেরে ফেললি? বেশি কথা বললে তোদেরও মেরে ফেলবো। এদিকে আকাশ রকি আর রনিকে কথা শোনাতে থাকে। অন্যদিকে কে বা কারা যেন পুলিশকে কল দেয়। এদিকে পুলিশ জাফর ইকবালকে কল দিয়ে ওখানে আসার জন্য বলে, উনিও চলে আসে। এদিকে পুলিশ এসে আকাশকে চারিদিকে ঘিরে দাঁড়ায়। তুই বাঁচতে পারবি না আমাদের হাত থেকে। পালানোর ইচ্ছে থাকলে তো আমি আরও আগেই পালিয়ে যেতাম, এখানে বসে আড্ডা দিতাম না। তা যাক গিয়ে সেসব কথা। তা ওর বাবা কি আসেনি? উনি আসতেছে। এদিকে জাফর ইকবাল রবিকে মৃত দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তা দেখে, হে কি করেছেন? কি করছি মানে? তুই দেখছিস না আমার ছেলের লাশ পড়ে আছে? কিন্তু আপনার ছেলে তো অনেক বছর আগে মারা গিয়েছে, তাহলে এখন আবার কিভাবে মারা যাবে? পুলিশ অফিসার চুপ করে থাকবেন নাকি ওকে গ্রেপ্তার করবেন? এদিকে পুলিশ অফিসার আকাশের কাছে আসতেই, এই নিন কাগজ, এটা পড়ে দেখুন। কি আছে এই কাগজে? যদি নাই পড়েন তাহলে বুঝবেন কি করে? পুলিশ অফিসার কাগজ খুলে নিয়ে ভেতরে থাকা লেখাগুলো পড়তে থাকে। পড়ে ওরা চলে যেতে থাকে ওখান থেকে। তখনই ওকে অ্যারেস্ট না করে চলে যাচ্ছিস কেন? পুলিশ অফিসার জাফর ইকবালকে সবটা বলে। উনি সবটা শোনার পরে, কোর্টের নির্দেশ, এখানে আমার কিছু বলার নেই। আমি আপনাকে সাহায্য করেছি, আমি তো চিন্তায় আছি আমার চাকরি না চলে যায়। এদিকে জাফর তার ছেলের লাশ নিয়ে চলে যায়। অন্যদিকে রকি আর রনি এখনও আকাশের পাশে ছিল, তবে ওরা ভয়ে আছে। তোরা এত ভয় পেয়ে আছিস কেন? চোখের সামনে কাউকে মারা যেতে দেখলাম, তাও গুলি করে, তাহলে ভয় তো লাগবেই। দেখ, আমি জানি তোরা দুজন বেশি ঝামেলার, সেজন্য চাইলে তোদের দুজনকেও আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু মারলাম না। আজকের মতো তোদের আমি যেতে দিলাম, কিন্তু এরপর আর এরকমটা হবে না। আমরা তাহলে যাই? যাও তাহলে। এদিকে ওরা তো চলে আসে। অন্যদিকে ইরা বাসায় এসে ওর বাবা মাকে সবটা বলে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি বাবা। তাহলে তো আকাশকে আবারও পুলিশ ধরে নিয়ে যাবে। জানি কি হবে, তুমি একটা কিছু করো। আচ্ছা, আমি আকাশকে কল দিচ্ছি। রফিক চৌধুরী কল দিয়ে কথা বলতে থাকে। তখন আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কিন্তু জাফর ইকবাল তো তোমাকে ছেড়ে দিবে না। আমার কোনো ক্ষতি করার আগে আমি ওদের ব্যাংক ব্যালেন্স সব শূন্য করে দেব, যেন উকিল বা কোনো কিছু ধরার জন্য ওদের কাছে ডলারই না থাকে, এবং কি খাওয়ার জন্য আমি কোনো ডলার রাখবো না। কিন্তু পুলিশকে তোমাকে ছেড়ে দিবে? পুলিশ জানবে কিভাবে? কেস হলে তো আমাদের কাছেই আসবে, আমরা তো খুঁজে বের করবই। এর আগেও তো রবির অ্যাকাউন্ট আমি খালি করেছিলাম। কই, আপনারা তো এত চেষ্টা করেও খুঁজে বের করতে পারেননি কারা করেছে এই কাজ। কিন্তু আকাশ, এগুলো তো অন্যায়। নিজেকে বাঁচানোর জন্য যদি শত্রুপক্ষকে আহত করতে হয়, সেখানে অন্যায়ের কোনো কিছু নেই। আচ্ছা, তুমি বিয়ের প্রস্তুতি নাও। ইরাকে আপাতত এখন আর ভার্সিটিতে পাঠাতে হবে না, আমি সময় হলে ওকে নিয়ে আসবো। ঠিক আছে। আকাশের সাথে কথা বলে এবার উনি ইরার সাথে কথা বলতে থাকে। ইরা সবটা শোনার পরে, চিন্তা করো না বাবা, আমি সবটা সামলে নেব। যেভাবেই হোক ওকে কোনো খারাপ কাজ করতে দেওয়া যাবে না। ঠিক আছে বাবা, তাই হবে।
এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকে। এদিকে আকাশ আবিরকেও আসতে বলে। আবিরের পরিচয় আপনারা ভার্সিটির মধ্যে সামান্য একটু পেয়েছেন। এরপর আবির আর ছিল না গল্পের মধ্যে, কিন্তু আবিরকে পুনরায় নিয়ে আসার একটা কারণ আছে, সে কারণটা আপনারা এই বিয়েতেই জানতে পারবেন। এদিকে বরযাত্রী চলে আসে ইরাদের বাসায়। গেটের মধ্যে ইরা দাঁড়িয়ে আছে আর আকাশের পাশে আবির। আবির আর ঈশা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। তোর যে শালি আছে সেটা তো আমাকে আগে বলিসনি। ওটা ইরার বান্ধবী। ভার্সিটিতে কি আগে দেখিসনি? মেকআপ করাতে আমি ঠিক চিনতে পারিনি। তাছাড়া আমি তো ওদের সাথে তেমন একটা কথাও বলতাম না। তাহলে এখন কথা বল, আমি ভিতরে গেলাম। এইদিকে আকাশ ভেতরে যাওয়ার পরেই ঈশা আর আবিরের মধ্যে কথা শুরু হতে থাকে। অনেকটা সময় পরে, যাই বলুন না কেন, ডলার না দিলে বন্ধুর বিয়েতে ঢুকতে দিব না। আমার কাছে তো মাত্র $1000 আছে। ওইগুলোই চলবে। আবিরের থেকে ডলার নিয়ে ওরা দুজনেই কথা বলতে বলতে ভেতরে চলে আসে। এদিকে আকাশ আর ইরার বিয়ে পড়ানো হয়ে আসে। এরপর নিয়ে আসা হলো ইরাকে। রাতের বেলায় ওরা দুজনেই রুমে বসে আছে। আই লাভ ইউ টু ইরা। বাহ, তোমার দেখি মনে আছে। এত সুন্দর বউ পাশে থাকলে বলে যাব কি করে বলো? যা দুষ্টু কোথাকার। এরপর শুরু হলো। এরপর কিছুই শুরু হয়নি, আর শুরু হলেও বা বলা যাবে না, অন্য কারো পার্সোনাল কথা শোনা ঠিক না। পরের দিন সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে নাস্তা বানায় সবার জন্য। এদিকে ডেভিল কল দেয় আকাশকে। কি ব্যাপার, আমাকে কেন কল করেছেন? তা তোমাকে তো বলেছিলাম আমাদের হয়ে কাজ করার জন্য, তার তুমি তো কোনো কিছুই বললে না আমাদের। আমি তো আগেও বলেছি আমি কোনো খারাপ কাজ করব না। কিন্তু ওই দিন তো বলেছিলে। ওই দিনের কথা বলে যান। তাছাড়া আমি বলেছি কাজ করব, কিন্তু খারাপ কাজ যে করব আমি তা বলিনি। তার মানে তুই তোর বিপদ ডেকে আনছিস কিন্তু। তোরা নিজেরাই জানিস আমার সাথে পাঙ্গা নিলে উল্টো তোদেরই বিপদ। কথাটা শুনে ডেভিল কোনো কিছুই বলেনি। এদিকে আকাশ নিচে নামে, এসে দেখে আকাশের বাবা মা নাস্তা করতেছে, সাথে ইরাও। আমাকে রেখেই খাওয়া শুরু করেছো? তুমি তো ঘুমাচ্ছ, তাছাড়া অকারণে কাউকে জাগানোর অভ্যাস নেই। তাই বলে আমার কি খেতে হবে না? এই যে তোমার খিদে পেয়েছে বলে তুমি নিজের ইচ্ছেতে চলে এসেছো তেমনি। আকাশ, আমি বলি কি, বৌমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয় কয়েকটা দিনের জন্য। আমার কাছে তো ডলার নেই। মিথ্যে বলবে না, রাতেই তো তুমি বলেছো। আরে ওইগুলো তো মজা করে বলেছিলাম। ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমি আমার ডলারে যাব, সাথে তোমাকেও যেতে হবে। যেতে কি হবে? হ্যাঁ, যেতে হবে, সেজন্য চলো এখন। তাই বলে এখনই? আরে রুমে তো যাবে। ঠিক আছে চলো তাহলে। এদিকে ওরা রুমে এসে সবটা গুছিয়ে নেয়। এদিকে আকাশ টিকিট কেটে নেয়, এখন যাওয়ার অপেক্ষায়। অন্যদিকে আকাশ বসে আছে রুমের মধ্যে। তখন ইরা পাশে বসেছিল। এটা কি করছো বলো তো? কোনো কাজ তো নেই আমার, সেজন্য একটা অ্যাকাউন্ট হ্যাক করতেছি। কার অ্যাকাউন্ট এটা? কার আবার? জাফর ইকবালের। তোমাকে না বলেছি এরকম খারাপ কাজ করবে না। এটা রবির বাবার অ্যাকাউন্ট। উনি আমাকে মারার জন্য এই ডলারগুলো খরচ করবে, সেজন্য আমি ভাবছি এগুলো হ্যাক করে ফেলি, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু এটা তো অন্যায় আকাশ। কিন্তু ও যে ডলারগুলো করছে সেগুলো তো সব বেআইনিভাবে। তাই বলে তুমি এইভাবে তার মতো খারাপ কাজ করবে? আমি যদি এরকমটা না করি তাহলে ও নিজেই সে ডলারগুলো আমাকে মারার পিছনে খরচ করবে। তাছাড়া চিন্তা করো না, আমাকে খুঁজে বের করা ওদের পক্ষে কখনো সম্ভব হবে না, সেজন্য তুমি মোটেও টেনশন নিও না। কিন্তু একটা কথা বলো, এই কাজ তুমি কেন করো? এখন তোমাকে মুখে বললে তো তুমি কিছুই বুঝবে না, সেজন্য আমি কাজ করি, তুমি দেখতে দেখো। ঠিক আছে। এদিকে আকাশ কাজ করতে থাকে, অন্যদিকে ইরা সবটা দেখতে থাকে। 1 ঘন্টা পরে এসে জাফরের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পেরেছে। ওরে আল্লাহ, এত ডলার! সব ডলারই পাবে। এখানে থাকা এখন সব ডলার নিয়ে নেব, তারপর জাফর ইকবাল কোনো কিছুই করতে পারবে না। আচ্ছা, কাজ হলে শুয়ে পড়ো। এদিকে কাজ শেষ করে আকাশ সব কিছু ক্লিয়ার করে নেয়। এদিকে পরের দিন আকাশ বেরিয়ে পড়ে হানিমুনের উদ্দেশ্যে। অন্যদিকে জাফর ব্যাংকে আসে ডলার ওঠানোর জন্য। তখন ওখান থেকে জানায় পুরো অ্যাকাউন্ট খালি, আর অ্যাকাউন্টের ডলার অন্য অ্যাকাউন্টে নেওয়া হয়েছে। তারপর ওই অ্যাকাউন্ট নাম্বার নিয়ে জাফর দেখা করে ডেভিলের সাথে। আরে বন্ধু, কত বছর পর তোর সাথে দেখা হলো। কি করব বল, কোনো হারামি আমার অ্যাকাউন্ট থেকে ডলার হ্যাক করে নিয়ে গেছে। তো আগে কিস করে আসতি। সব ডলারই তো কালো। এই ডলারগুলো কিভাবে রোজগার করেছি তার কারণ তো বলতে পারবো না।
এখন আমাকে কি করতে হবে বল? ডলারগুলো কিভাবে আবার ফিরিয়ে আনবো সেটা যদি একটু বলতি। চিন্তা করিস না, আমি তো আছি। এই বলে ডেভিল কাজ করা শুরু করে দেয়, কিন্তু যেই অ্যাকাউন্টে ডলারগুলো নিয়েছে ওই অ্যাকাউন্ট পুরোই খালি। এক কথায় ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডলার নিয়ে গেছে। তাহলে এই অ্যাকাউন্ট কার নামে সেটা তো বলবি আমাকে। বন্ধু, এটা একটা ব্ল্যাক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট কার নামে, এই অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে ডলারগুলো নিয়েছে এই তথ্য বের করা মোটর সম্ভব না। এক কথায় যে এই কাজটা করেছে সে অনেক চতুর একটা লোক, সেজন্য এই কাজটা করতে পেরেছে। আমার ডলার কি আর খুঁজে পাবো না? না রে বন্ধু, তবে তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? একটা ছেলেকে কিডন্যাপ করে ওকে আমার কাছে নিয়ে আসতে পারবি কি? নাম কি ছেলের আর ঠিকানাটা বলতো? নাম আকাশ, ঠিকানা জানি না, দেখতে কেমন তাও জানি না। আকাশ নামে একজনকে তো আমি চিনি। তা ছবি আছে কি ওর? তোকে আমি 2 দিন পরে ছবি পাঠিয়ে দিব। আমিও দেখি এর ভেতরে কোনোভাবে ওর ছবি বের করতে পারি কিনা। ঠিক আছে। এই বলে জাফর চলে আসে। এদিকে ইরা আর আকাশের হানিমুনে তো চলতে থাকে ভালোই। অন্যদিকে আবির আর ঈশার সেটিং প্রায় হয়ে এসেছে, কেননা বিয়েতেই ওরা কথা বলে সবটা ঠিক করে নেয়। এদিকে আকাশ দেশের বাইরে তখনই। আচ্ছা, তোমার পরীক্ষা যেন কখন হবে? কেন বলো তো? আগে বলো তো। এই তো 2 মাস বাকি। তা হঠাৎ এই প্রশ্ন কেন? তাহলে আমরা এখানে 1 সপ্তাহ থাকবো। 1 সপ্তাহ মানে? তুমি না বলেছিলে মোটামুটি 20 দিনের মতো থাকবে? তোমার তো পরীক্ষা আছে। মানে কি, পরীক্ষার জন্য হানিমুন নষ্ট করবো নাকি? তাহলে তুমি কি চাও? আমরা এখানে মোটামুটি 15 দিনের বেশি থাকবো। আমরা যেখানে খুশি সেখানে যাব। পরে তো পড়াশোনা ডাব্বা মারবে। ডাব্বা মারি আর যাই মারি এমনভাবে বলতেছো কেন? মনে হয় তুমি আমাকে পড়াশোনা শেষ করিয়ে আমাকে দিয়ে চাকরি করাবে? চাকরি করানোর জন্য না, দেখো, বাচ্চা সামলানোর জন্য, ওদের কিছু শেখানোর জন্য হলেও তো তোমাকে ফাঁস করতে হবে। বাচ্চাদের যতটুকু দরকার আমি সবচেয়ে বেশি পড়াশোনা জানি। চাইলে তো স্কুলের বাচ্চাদেরকেও শেখাতে পারি। তাছাড়া কয়েক মাস পর তো আমি নিজে বাচ্চার মা হয়ে যাব। তখন দেখে নিও আমি কত কি পারি। আল্লাহ জানে কত কিছু পারো, তা তো জানি না। আচ্ছা, তুমি তাহলে 15 দিন হানিমুন করে যাবে। সেটার জন্যই তো এসেছি। তা এত কিছু সহ্য করতে পারবে কি? এমনভাবে বলতেছো মনে হচ্ছে আমি এখানে সব সহ্য করব, পরে আর কিচ্ছুই সহ্য করতে হবে না। আচ্ছা, এখন চলো আমরা ঘুরতে বের হই। ঠিক আছে, চলো তাহলে। এদিকে এরা তো ঘুরতে থাকে। অন্যদিকে জাফর অনেক কিছুর পরে পুলিশ স্টেশন থেকে আকাশের ছবি সংগ্রহ করে। সেই ছবি নিয়ে ডেভিলের কাছে আসে। এই দেখ ওর ছেলেটার ছবি। এটা তো হ্যাকার ওই ছেলেটা। তুই কি ওকে চিনিস? চিনি মানে? আরে ওই তো তোর ডলার চুরি করেছে। তুই কিভাবে শিওর হচ্ছিস? কেননা এই ছেলে আমাদের দেশের টপ হ্যাকার কিংদের মধ্যে একজন, হ্যাকিং জগতের কিং। ও যদি তোর ডলার নিয়ে থাকে তাহলে আমি শিওর ও ছাড়া আর কেউ তোর এই ডলার ফিরিয়ে দিতে পারবে না। তুই কি ওকে চিনিস আগে থেকে? ডেভিল এবার জাফরকে আকাশের ব্যাপারে বাকি কথা গুলো বলতে থাকে, যা আপনারা জানেন। যারা প্রথম থেকে গল্পটা পড়ে এসেছেন তারাই মূলত জানবে। যদি কেউ না বুঝে থাকেন প্রথম থেকে একটু শুনে আসুন, বুঝতে পারবেন। এদিকে সবটা বলার পরে, তার মানে ছেলেটা একটা সাংঘাতিক। তার বলছি কি, কিন্তু ওকে তো মেরে ফেলতে হবে। কিন্তু আমার কোনো লোক তো মারামারি পারে না। আমার লোকেরা তো পারে। ওদের সাথে আরো কিছু লোক অ্যাড করে নেব, এরপর ওর জীবনটা শেষ করে দিব। তাহলে ডলার আমার থেকে নিয়ে যা। এদিকে ডেভিল জাফর ইকবালকে অনেক ডলার দেয়। সে সব ডলার নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে জাফর চলে আসে ওখান থেকে। অন্যদিকে ইরা আর আকাশের দিন যেতে থাকে ভালোই। এভাবে একটা সপ্তাহ কেটে যায়। জাফর অনেক খোঁজ নিতে থাকে আকাশের ব্যাপারে। এইদিকে আকাশ তো দেশেই নেই, তার উপর আকাশের সম্পর্কে তেমন কেউ কিছুই জানতও না। আরও কয়েকটা দিন যাওয়ার পরেই জাফর আকাশের সম্পর্কে জানতে পারে, যে তথ্য জাফর ওর মাধ্যমেই রেখে দেয় কয়েকটা দিন পরে। আচ্ছা, আমরা বেবি কি এখন নিব নাকি পরে? আগে নিজে বড় হও, তারপর বেবি নেওয়ার চিন্তা করিও। আমাকে কি তোমার ছোট মনে হয়? তোমার নিজের দিকে তাকাও, তোমাকে দেখেই তো আমার বাচ্চা বাচ্চা লাগে। আর তুমি যদি এই বয়সে বাচ্চা নাও তাহলে তুমি নিজেকে সামলাবে নাকি বাচ্চাকে? কি এত বড় কথা আমার মা বাবাও কখনো বলেনি, আর তুমি কি না আমাকে বাচ্চা বলছো? আরে এখানে কান্না করার মতো কি হয়েছে?
থাকবো না আমি এখানে, চলে যাব বাড়িতে। বাড়িতে যাও আর জাহান্নামে যাও, তুমি আগে নিজে বড় হও, তারপর ভেবে নেব। আমাকে যদি তোমার বাচ্চা মনে হয় তাহলে বিয়ে কেন করলে? হুম হুম। বিয়ে করে তোমাকে বড় বানানোর জন্য। আচ্ছা, একটা সত্যি কথা বলবে কি? কী রকম সত্যি? সত্যি সত্যি বলবে কিন্তু। আগে বলবে তো। তোমার মধ্যে শারীরিক কোনো সমস্যা নেই তো? কি আবল তাবল বলতেছো? তাহলে আমি যেখানে বাচ্চা নিতে রাজি সেখানে তুমি পিছিয়ে যাচ্ছ, তাই মনে হলো। বুঝেছি, তোমার বাচ্চা লাগবে, তাই তো? হ্যাঁ, লাগবে। এরপর আকাশ যা করলো তা ইরা মোটেও ভাবতে পারেনি। 1 ঘন্টা পরে তুমি আমার। আর একটা কথা বলে মুখ সেলাই করে দেব। আর হ্যাঁ, কালকে আমরা দেশে যাব। রাগ করে চলে যাবে? অলরেডি 17 দিন হলো এখানে এসেছি। আমি তো বুঝতেই পারিনি। সারাক্ষণ উল্টাপাল্টা চিন্তা করলে এরকম তো হবেই। এদিকে পরের দিন ওরা সবটা নিয়ে নিজের দেশে চলে আসে। এদিকে আকাশ সব সময় ইরার কানের দুলে একটা ট্যাকার লাগিয়ে রাখে, যেন ইরাকে কেউ নিয়ে গেলেও খুঁজে নিতে সুবিধা হয়। কেননা জাফর ইকবাল যে চুপ করে থাকবে না সেটা আকাশ জানে ভালো করেই। এদিকে ওরা যে দেশে এসেছে তা জাফর ইকবাল এবার জেনে গেছে। 2 দিন পরে বন্ধু, আকাশ তো দেশে ফিরে এসেছে, এবার ওকে ধরতে হবে। কিন্তু বন্ধু, কিভাবে ওকে ধরবি? ওর বাড়ির ঠিকানা আমি নিয়েছি। আমরা প্রথমে ওর বাড়িতে এসে যাকে পাবো তাকেই ধরে নিয়ে আসব। এরপর আকাশকে আমাদের কাছে আসার জন্য বাধ্য করব। তারপর? তুই শুধু তোর একটা বাড়ি আমাদের জন্য রেডি কর, যেখানে এনে ওদের রাখতে পারবো। ঠিক আছে, তাই করবো আমি। এদিকে আকাশ ইরাকে নিয়ে শপিং করতে এসেছে। রাতে ওরা বাসায় ফেরার পরে শোনো, অপরিচিত কেউ যদি বাড়িতে ঢুকতে চায় তাহলে মুঠো তুমি দরজা খুলবে না। যদি তোমার পরিচয় দেয়? আমার পরিচয় দিলেও বাইরে দাঁড়িয়ে আগে কথা বলে নিবে। যদি আমার পরিচয় দেয় তাহলে আগে আমাকে কল দেবে। এক কথায় কাউকেই বাসার ভিতরে ঢুকতে দিবে না। আম্মু, এই কানের দুলটা তুমি পরো। কি আছে এটাতে? এটার মধ্যে ট্র্যাকার লাগানো আছে। সেটা আবার কি জিনিস? ওটা তুমি বুঝবে না, যা বলেছি তা করলেই হবে। ঠিক আছে। পরিবারকে সবটা বুঝিয়ে দেয়। তারপর আকাশ ইরার বাবার সাথে কথা বলার জন্য ওনাদের বাসায় যায়। তা আকাশ, তুমি যখন জানো ওরা এরকমটা করবে, তাহলে পরিবারকে এত বিপদে ফেলতে কেন চাও? ওরা আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, ওরা চায় আমার ক্ষতি। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমি যখন আপনাকে বলবো তখন আপনি ওদের এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওনাদের ট্র্যাক করা শুরু করবেন। আমি যখন ওদের কাছে যাব তখন ট্র্যাকিং ডিভাইস নিতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছি। এদিকে আকাশ তো রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে। ততক্ষণে জাফর এসে আকাশের পুরো পরিবারকে উঠিয়ে নিয়ে যেতে থাকে, যা ওনারা কেউ জানে না। এইদিকে ওদের সবাইকে এনে আটকে রাখা হয়। তারপর আকাশকে কল দেয়। কে বলছেন? আমি রবির বাবার বলছি। তুই আমার যতগুলো ডলার নিয়েছিস সবগুলো ডলার আমার অ্যাকাউন্টে ফিরিয়ে দে, তাহলে আমি তোর পরিবারকে ফিরিয়ে দেব, নয়তো ওনাদের এখানেই মেরে ফেলবো। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। এদিকে জাফর কল কেটে দেয়। অন্যদিকে আকাশের কথা মতো ওদের ট্র্যাকিং করতে থাকে। তারপর ওদের লোকেশন জানতে পারে। আমি ওখানে যাচ্ছি, আপনি বরং পুলিশ নিয়ে আসুন। আমার তো ভয় হচ্ছে। কোনো চিন্তা করবেন না, আমি ওদের কোনো ক্ষতি হতে দিব না। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। এদিকে আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে আবারও লোকেশন দেখতে থাকে। কিছুক্ষণ পরে লোকেশনে তা চলে আসে, কিন্তু ওখানে তেমন কোনো লোকও ছিল না। কি ব্যাপার, পুরো জায়গাটা এরকম খালি কেন? ভিতরে কি কেউ নাকি? আচ্ছা, ভিতরে একবার চেক করে দেখি তো। এরপর ভেতরে যত যাচ্ছে তেমন কোনো লোক নেই। একটু পরে কয়েকটা রুম ওরা দেখতে পায়। তারপর ওই রুমের দরজা ভেঙে ওদের দেখতে পায়। আর দেখতে পেয়ে আকাশ খুশি হলো। তুমি কাঁদছো? আকাশ, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের কর, নয়তো ওরা কিছুক্ষণ পরেই চলে আসবে। চলো আমার সাথে। ওদের নিয়ে বের হতে যাবে তখনই ওখানে জাফর আর ডেভিল চলে আসে। আরে এত তাড়া কিসের? এখনো তো অনেক কিছু বাকি আছে। সেটাই তো। দেখ, তোকে এখান থেকে একটা শর্তে আমরা যেতে দেব, সাথে তোর পরিবারকেও। কি শর্ত? প্রথমত তুই জাফরের সবগুলো ডলার ওকে ফিরিয়ে দেবে। তারপর আমাকে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিবি যার মাধ্যমে আমি সহজে যে কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো। সেই জন্য এখন তুই আমাকে এই বিষয়টা সাহায্য করবি। যদি না করি? তাহলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। রকি, রনি, তোরাও আয়।
তোদের কি চাই? আগে আপনাদেরগুলো ঠিক করে নিন। তারপর না হয় আমাদের কথাগুলো শোনাবো। কিছুক্ষণ পর আকাশকে ডেভিল ওর রুমে নিয়ে আসে। এরপর আকাশ প্রথমে জাফরের ডলারগুলো ফিরিয়ে দিতে থাকে, তারপর ডেভিলের কথা মতো একটা ফেক সফটওয়্যার বানিয়ে দেয়, যা দেখতে একদম আসলের মতন। এদিকে রফিক চৌধুরীকে ও লোকেশন পাঠিয়ে দেয়। আমার কাজ তো হয়ে গেছে, এবার তোদের কি লাগবে? বেশি কিছু না, ওর বউটাকে পেলেই হয়ে যাবে আমাদের। আমারও যে চাই। তাহলে আর দেরি কেন, তোরা তোদেরটা পুষিয়ে নে। এই বলে ওরা ইরার দিকে এগোতে থাকে। এতে আকাশ ওদের মারতে থাকে, সেজন্য জাফর আর ডেভিল এসে বাধা দেয় ওদের, কিন্তু তাও ওদের মারতে থাকে। এইদিকে জাফর বন্দুক বের করে আকাশদের দিকে তাক করে। আর যদি একটা হাত তুলিস আমার লোকেদের, তাহলে এখানেই তোকে মেরে ফেলবো। তুই কি ভেবেছিলি আমাকে মেরে ফেললেই তোর সমস্যার সমাধান হয়ে যাবে? মানে কি? মানে হলো আমি তোর অ্যাকাউন্টে এমন একটা সিস্টেম করেছি যার কারণে তুই চাইলেও 1 সপ্তাহ আগে এই ডলার কোনোভাবেই খরচ করতে পারবি না। আমাকে যদি মেরে ফেলিস তাহলে তো আর তোর সব ডলার ঝলে যাবে। ওর ডলারের ব্যবস্থা আমি করে দেব। কি করে? তোকে দিয়ে যে সফটওয়্যার বানিয়েছি ওটার মাধ্যমে। তোরা কি করে ভাবলি আমি তোদের এত সহজে সবটা দিয়ে দেব? তাহলে কি এটা ফেক? তা হয়তো কি। এদিকে ওরা আকাশকে মারার জন্য আসবে, তখনই রফিক চৌধুরী পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে ওদের সবাইকে ধরে নিয়ে যায়। চলো আকাশ, আর কোনো ভয় নেই। একটু সময় দিন। কি করবে তুমি? শুধু দেখতে থাকুন। এরপর ডেভিলের কম্পিউটার দিয়ে ডেভিলের সাথে থাকা সবাইকে সাইবার হামলা করে ডেভিলকে সবার শত্রু বানিয়ে দেয়। ওর কম্পিউটার ইউজ করে জাফরের সব ডলার সাথে ডেভিলের ডলার সব কিছুই আকাশ ওর কাছে নিয়ে আসে। এটা কি করলে? কি করেছে আব্বু? ও তো ওদের দুজনের সব ডলার নিজের কাছে নিয়ে নিয়েছে। ওরা তো আমাকেই নিঃস্ব করতে চেয়েছিল, সেজন্য ওদের আমি নিঃস্ব করে দিলাম। সত্যি আকাশ, তুমি আজও প্রমাণ করে দিলে তুমি একমাত্র টপ হ্যাকার কিংদের মধ্যে একজন।